মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে এক গুরুত্বপূর্ণ খবর। ইরান আবারও দুটি আমেরিকার অত্যাধুনিক ড্রোন ভূপতিত করেছে। এর জেরে মোট 11টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে আমেরিকা, যা সামরিক দিক থেকে যেমন বড় ধাক্কা, তেমনি কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই ঘটনাকে অনেকেই সাধারণ যুদ্ধ ক্ষতির ঘটনা বলে দেখলেও বাস্তবে এর প্রভাব অনেক গভীর, বিশেষ করে ভারতের মতো দেশের জন্য যারা এই একই ধরনের ড্রোন কিনতে যাচ্ছে। সোজা বাংলায় যদি বলি তাহলে আমেরিকার ব্যবসায় বড়সড় ধাক্কা। আমেরিকার সূত্র অনুযায়ী অপারেশন এপিক ফিউরি চলাকালীন ইরান আরও দুটি MQ-9 রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। মোট ভূপতিত ড্রোনের সংখ্যা 11টি। মোট ক্ষতির পরিমাণ প্রায় $330 মিলিয়ন বা তার বেশি। এই ড্রোনগুলো ইরানের আকাশসীমায় বা তার আশেপাশে সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছিল। MQ-9 রিপার কেন এত গুরুত্বপূর্ণ সেসব নিয়ে আলাদা করে আপনাদের জানাবো, তবে তার আগে 16ই মার্চ তেল আভিভ ইসরায়েলে কীরকমভাবে হামলার সমস্ত প্ল্যানিং চলছিল বা কীরকমভাবে হামলা হচ্ছিল সেই ছবি আপনাদের দেখাই। এটা দেখাচ্ছি বাগদাদ ইরাকের ছবি 17ই মার্চের, যেখানে ইউএসের একটা এম্বাসি সেখানে রয়েছে, সেই এম্বাসিতে হামলা চালানো হয়েছিল। MQ-9 রিপার ড্রোনটি আমেরিকার অন্যতম আধুনিক ড্রোন অস্ত্র। এর প্রধান কাজ নজরদারি বা সার্ভেলেন্স, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা বা ইন্টেলিজেন্স, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করা, মানে প্রিসিশন স্ট্রাইক। এটি এমনভাবে তৈরি যে দীর্ঘ সময় আকাশে থাকতে পারে, দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, কম ঝুঁকিতে হামলা চালানো যায়। তাহলে এত সহজে ভূপতিত হচ্ছে কেন? কেন শটডাউন করতে পারছে ইরান? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধের পরিবেশ বদলে গিয়েছে। এই ড্রোনগুলো মূলত তৈরি হয়েছিল আফগানিস্তান, ইরাকের মতো জায়গার জন্য, যেখানে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই। কিন্তু ইরানের মতো দেশে আধুনিক মিসাইল সিস্টেম আছে, রেডার শক্তিশালী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত। দ্বিতীয়ত, গতি কম। এই ড্রোনের গতি প্রায় 480 কিলোমিটার প্রতি ঘন্টা। অন্যদিকে যুদ্ধ বিমানের গতি 2000 থেকে 3000 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই সহজেই লক্ষ্যবস্তু হয়ে যায়। তৃতীয়ত, স্টেলথ প্রযুক্তির অভাব। এই ড্রোন পুরোপুরি অদৃশ্য নয়, রেডারে ধরা পড়ে যায়। আমেরিকার জন্য কতটা বড় ধাক্কা, এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে। এবারে সেটা আপনাদের বলি। 11টি ড্রোন হারানো শুধু আর্থিক ক্ষতি নয়, প্রতিটি ড্রোনের দাম কয়েক কোটি ডলার। মোট ক্ষতি বিশাল। নজরদারির ক্ষমতা কমে যায়, শত্রুর গতিবিধি বোঝা কঠিন হয়ে পড়ে, প্রতিপক্ষের আত্মবিশ্বাস বাড়ে, নিজের বাহিনীর উপর চাপ পড়ে যায়। ইরান এই ঘটনার মাধ্যমে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে, আমরা আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে লড়তে পারি, আমাদের আকাশ সীমা নিরাপদ। এটি শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তাও। এখানেই বিষয়টি ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে একটি বড় চুক্তি করেছে। 31টি MQ-9B প্রেডেটর ড্রোন কেনার চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। মোট মূল্য প্রায় 32,000 কোটি টাকা। এই চুক্তি অনুযায়ী ভারতীয় নৌবাহিনী 15টি, বিমান বাহিনী 8টি, স্থলবাহিনী 8টি এই ড্রোন পাবে। এই ড্রোনগুলো ব্যবহার করা হবে চীন সীমান্তে নজরদারি, পাকিস্তান সীমান্তে নজরদারি, সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে। যদি MQ-9 ড্রোন এত সহজে ভূপতিত হয়, তাহলে প্রশ্ন উঠছে, ভারত কি সঠিক প্রযুক্তিতে বিনিয়োগ করছে? এই ড্রোনগুলো ভবিষ্যতের যুদ্ধের জন্য কতটা কার্যকর? তবে বিষয়টা পুরোপুরি নেতিবাচক নয়। কি কারণ সেটাও এবার আপনাদের বলি। প্রথম কারণ, ব্যবহারের পরিবেশ আলাদা। ভারত নিজের আকাশসীমায় ব্যবহার করবে, সরাসরি যুদ্ধক্ষেত্রে নয়। শত্রুর সক্ষমতা ভিন্ন। চীন ও পাকিস্তানের ক্ষমতা আছে, কিন্তু ব্যবহারের পরিস্থিতি আলাদা। আপগ্রেডের সুযোগ, ভারত প্রয়োজনে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করতে পারে, অপারেশন কৌশল বদলাতে পারে। যুদ্ধের ভবিষ্যৎ, ড্রোন কি পিছিয়ে পড়ছে? এই ঘটনাটি একটি বড় প্রশ্ন তুলছে। ভবিষ্যতের যুদ্ধে ড্রোন কতটা কার্যকর? বর্তমান ট্রেন্ড, ড্রোন গুরুত্বপূর্ণ, কিন্তু একা যথেষ্ট নয়। নতুন বাস্তবতা, মাল্টি লেয়ার্ড যুদ্ধ।
ড্রোন, মিসাইল, সাইবার যুদ্ধ সব মিলিয়ে যুদ্ধ হবে। তার থেকে এই সমস্ত যুদ্ধর পাশাপাশি আরও একটা বড় যুদ্ধ হচ্ছে IW, ইনফরমেশন ওয়ার, যেটা ঘটেছে তার থেকে আরও বেশি বাড়িয়ে ছাড়িয়ে শত্রুপক্ষের ওপর সারা সোশ্যাল মিডিয়া জুড়ে, নিউজ মিডিয়া জুড়ে সেখানে প্রচার করতে হবে। প্রযুক্তির লড়াইয়ে AI, স্টেলথ, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মধ্যে পড়ে। এই পরিস্থিতিতে ভারতের সামনে কয়েকটি করণীয় কাজ কি রয়েছে সেটা এবার আপনাদের বলি। নিজস্ব প্রযুক্তি উন্নয়ন, মানে ইন্ডিজিনিয়াস টেকনোলজিকে ডেভেলপ করতে হবে, যেটা ভারত ক্রমাগত করে চলেছে। বিদেশি নির্ভরতা কমাতে হবে। বাস্তবসম্মত মূল্যায়ন হচ্ছে ড্রোনের সীমাবদ্ধতা বুঝতে হবে, মানে ড্রোন কতটা কাজ করতে পারবে, কতটা পরিসরে গিয়ে কাজের ক্ষমতা এই ড্রোনের আছে, সেই বিষয়টাকে বুঝতে হবে। বহুমুখী কৌশল, শুধু ড্রোন নয় অন্যান্য প্রযুক্তিও বাড়াতে হবে। তার মানে হচ্ছে গিয়ে শুধু ড্রোন নয়, ড্রোনের পাশাপাশি মিসাইল, ড্রোনের পাশাপাশি যে ফাইটার জেটগুলোর সক্ষমতা, সেই সক্ষমতা বাড়াতে হবে। স্টেলথ প্রযুক্তির 5th জেনারেশন ফাইটার জেট, এগুলোকে আরও বেশি করে ডেভেলপ করা, বা অন্যান্য দেশ তাদের থেকে কেনা, যেরকম রাশিয়ার থেকে সুখোই কেনার ব্যাপারে, SU-57 কেনার ব্যাপারে ভারতের একটা কথা চলছে বলে জানতে পারা যাচ্ছে। ফ্রান্সের থেকে রাফাল নিয়ে তো চুক্তি হয়েছেই। এবারে এই রাফালের প্রযুক্তি আরও উন্নত করা হয়েছে বা আরও ডেভেলপ করা হয়েছে, সেই ডেভেলপড প্রযুক্তি ভারতকে কাজে লাগাতে হবে ইত্যাদি এই সমস্ত ব্যাপার রয়েছে। যদিও আপনারা দেখেছেন যে ইরানের কাছে যে ড্রোনটি রয়েছে একেবারে চিপ, মানে টাকার দিক থেকে খুব কম সাশ্রয়ী বলা যেতে পারে, সেই চিপ হচ্ছে শাহিদ 136। এই ড্রোনটি একেবারে নাস্তা নাবুদ করে ছেড়ে দিয়েছে আমেরিকার ইনস্টলেশনগুলোতে। বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সেখানে এই ড্রোনগুলো হামলা চালাচ্ছে, যেখানে আমেরিকার এই MQ-9 তারা পিছিয়ে পড়ছে। অন্যদিকে ইরানের এই শাহিদ 136 এই ড্রোনগুলো কিন্তু বাজিমাত করে যাচ্ছে বলা যায় এই যুদ্ধে। আমরা যদি ওভারঅল একটা সিনারিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে এটাই বলতে হয় যে এই যুদ্ধে জড়িয়ে বা ইরান যুদ্ধে এসে পশ্চিম এশিয়াকে উত্তপ্ত করে আমেরিকা ফাঁপড়ে পড়ে গিয়েছে, পুরোপুরি ফেঁসে গিয়েছে আমেরিকা। এখন সাম্প্রতিক সময়ে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যগুলো যদি আপনারা শোনেন বা তার বক্তব্যগুলো যদি শোনেন, তাহলে এটাই বুঝতে হবে যে তিনি পুরোপুরি ফেঁসে গিয়েছেন। এবারে যুদ্ধ থেকে কিভাবে বেরোনো যায় বা যুদ্ধ কিভাবে ঠান্ডা করা যায় সেই প্রসেসটা তিনি চাইছেন। কিন্তু ইরান এত সহজে কুলিং অফ হতে চায় না। একবার যখন তুমি এখানে যুদ্ধ করেছো বা যুদ্ধ শুরু করেছো, ইরান তো তার মূল্য চোকাবেই যে কোনো রকমভাবে। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।